আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। দাম বৃদ্ধির পর রাজধানীর বাজারগুলোতে ফিরেছে হঠাৎ উধাও হয়ে যাওয়া বোতলজাত সয়াবিন তেল। খুচরা বাজারে ডিলাররা তেল সরবরাহ করছে ঠিকঠাক মতো। গতকাল ৮ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা নির্ধারণ করা হয়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম ঘোষণা করেন। তবে সরকারকে দাম বৃদ্ধি করতে বাধ্য করার কৌশল হিসেবে বাজার থেকে সয়াবিন তেল উধাও করে দেওয়াকে অনৈতিক বলছেন ভোক্তারা। বাজার পরিস্থিতি জানাতে করণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালিম মালিক। সালিম, বাণিজ্য উপদেষ্টা বলছেন যে দেশে সয়াবিন তেলের ঘাটতি নেই, তো বাজারে সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং দাম বাড়ার প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহাত, যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে কোনো পণ্যের দাম বৃদ্ধির আগে যেটি করে থাকে কোম্পানিগুলো, সেই ঘটনা কিন্তু এবারও ঘটছে। অর্থাৎ দাম বৃদ্ধি বাধ্য করার জন্য বা সরকারকে এখানে কিন্তু তেলের সরবরাহ বন্ধ রেখেছিল। এখন যেহেতু দাম বৃদ্ধি হয়েছে, তেলেস্মাতি কাণ্ড আসলে স্থগিত হয়েছে, এখন কিন্তু আসলে বাজারে আমরা দেখতে পাচ্ছি যে ভরপুর তেল চলে আসছে এবং তেলের দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা সরবরাহ কেমন আমি আসলে জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। আপনি বলবেন যে এই যে তেলের দাম কি পরিমাণ বৃদ্ধি পেলো বা কি পরিস্থিতি এখন? তেলের দাম আপনার লিটারে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে যেটা নতুন রেট, এটা আগামীকাল আসবে, এখনো আসে নাই বাজারে। আগামীকাল বুধবার থেকে এটা কার্যকর হবে। আর এখন তো আগের রেটের মাল আসছে। গতকাল মোটামুটি আমরা ভরপুর মাল পাইছি। গত সপ্তাহে এরকম মাল পাই নাই। গতকাল যে মাল আমরা পাইছি, বিগত কয়েকদিনে ওই মাল পাই নাই। কতদিন বন্ধ ছিল এই তেলের সরবরাহ? এই গত ১৫ দিন যাবত তেলের সরবরাহটা একটু মানে মোটামুটি ভাবে এই আসে না এরকম ছিল। মানে ডিলাররা কি বলতো? ডিলাররা তো কিছু বলে না। ডিলাররা তো তেল সবাই দেয় না ঠিক মতো। 1 কার্টন করে তেল দেয়, কারণ তারা প্রতিটা দোকানে দেখা যায় 50 কার্টন মাল আসলে এক দোকানে 2 কার্টন 1 কার্টন করে ভাগ করে দেয় ডিলাররা। আবার কিছু কিছু ডিলাররা আপনার আটা, ময়দা, চিনি, আপনার সুজি এগুলো আনতে হয় তেলের সাথে। 2 কার্টনের সাথে 1 বস্তা আটা আনতে হয়, নাহলে 1 বস্তা ময়দা আনতে হয়, নাহলে চা পাতি আনতে হয়। এরকমভাবে মানে আমাদের জিম্মি করে রাখছিল। এই যে গায়ের এখন যে তেলের দাম 8 টাকা বৃদ্ধি পেয়েছে, আপনারা কি দামে বিক্রি করছেন? 8 টাকা বৃদ্ধি পেয়েছে, এখন তো আমরা ওই দামে এখন তো পাই নাই, এখনো পাই নাই। আমরা এখন আগের রেট বিক্রি করতেছি, আগের রেট 167 টাকা লিটার বিক্রি করতেছি। মানে এখনো কম দামে বিক্রি করছে? হ্যাঁ, এখনো কম দামে বিক্রি করতেছি। ধন্যবাদ। এখনো কিন্তু আসলে বলা যেতে পারে রাজধানী কারণ বাজারের ঘটনা এটি। এখন কিন্তু আগের দামে অর্থাৎ গায়ের রেটে 175 টাকায় কিন্তু এখনো 67 টাকায় বিক্রি হচ্ছে। এই যে দাম বৃদ্ধির যে কৌশল, সরকারের ব্যবসায়ীদের যে একটা অবৈধ কৌশল, সেই কৌশল সম্পর্কে আসলে ভোক্তারাও বেশ বিরক্ত। আমি একজন ভোক্তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি বলবেন যে এই যে বাংলাদেশের এই যে কোম্পানিগুলো, ব্যবসায়ীরা যে দাম বৃদ্ধির যে কৌশল নেয়, জিম্মি করে ভোক্তাদের, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা খুবই বাজে জিনিস এবং এটা হলো এক প্রকার ভোক্তাদের, আমরা যারা সাধারণ মানুষ তাদের এক প্রকার জিম্মি করা। আমরা দেখেন বাজারে তেল নাই, আমরা আসলে দেখা যাচ্ছে তেল নাই, তেলের দাম বাড়তি। তাদের সাথে আমাদের সাথে হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে এবং তার সাথে আমাদের বার্গেটিং করতে হচ্ছে যে আপনাদের তেলের দাম তো বাড়ে নাই, আপনারা কেন বৃদ্ধি দামে বিক্রি করতেছেন, বা বৃদ্ধি দামে তো লেখাও নাই। তো তাদের সাথে আমাদের সাথে একটা অন্যরকম একটা সমস্যা তৈরি হয়, যার কারণে আমরা মধ্যবর্তী যে ফ্যামিলি যারা আছি তারা অনেক কিছু সাফার করি। সরকারকে এই ধরনের একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত কিনা, যেন কোনো কোম্পানি ভোক্তাদের জিম্মি করতে না পারে? হ্যাঁ, সরকারের তো আমাদের মতে সরকারের এখন এইসব বিষয়ে সবচেয়ে বড় ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদেরকে কঠিনভাবে পদক্ষেপ নেওয়া উচিত, যেন বাজার কোনো প্রকার সিন্ডিকেট না হয়। সিন্ডিকেটটা বড় জোর হলে বন্ধ করা লাগবে। এই ধরনের সিন্ডিকেট হলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারা তো ওই যে নুনান্তে পান্তা পুরায়, আমরা তো সাধারণ মানুষ কেনাকাটার জন্য অনেক। ধন্যবাদ। অর্থাৎ এই যে তেলের বাজারে যে ধরনের কাণ্ড করে, শুধু তেলের বাজার না, অন্যান্য পণ্যতে আমরা দেখি যে দাম বৃদ্ধির জন্য এই কোম্পানিগুলো ভোক্তাদের এক ধরনের জিম্মি করে বাজার থেকে সেই পণ্যটা উধাও করে দেয়। এটি যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই ধরনের শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন ভোক্তারা। তো মালিহা, এই ছিল আমার কাছে তেলের বাজার থেকে খবর। ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে তেলের সরবরাহ দামের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জি মালিহা, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার থেকে কিন্তু আসলে তেল উধাও হয়ে গিয়েছিল।
আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, তারা জানালো আসলে চট্টগ্রামের বাজারে গত এক সপ্তাহ যাবত আসলে কোনো তেল সরবরাহ করেনি ডিলাররা। তবে এখানকার বিশেষ করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানালো আসলে তাদেরকে যেই ডিউ দেওয়ার কথা ছিল সেই ডিউ কিন্তু সময়মতো দেয়নি, এবং খুচরা ব্যবসায়ীরা বললো আসলে ডিলারদের কাছে যে পরিমাণ তেল তারা চেয়েছে সেই পরিমাণ তেল পায়নি, এবং ডিলাররা কিন্তু এর বাইরেও কিন্তু একটি শর্ত দিয়েছে, আটা, সুজি কিংবা ময়দা তেলের সাথে কিন্তু এই 3টি আইটেম থেকে যে কোনো একটি আইটেম কিনতে হবে বলে তাদেরকে কিন্তু বলা হয়েছিল, কিন্তু বাধ্য করেছে আসলে কেউ যদি আসলে এই 3টি আইটেম থেকে একটি আইটেম না নেয় তাহলে কিন্তু তারা কিন্তু আসলে মাল দেয়নি তাদেরকে। কিন্তু এখানে কিন্তু খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বললো আসলে রমজান আসতে আরো 2.5 মাস বাকি আছে, এই 2.5 মাস আগেই কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু আসলে এই কারসাজি শুরু করেছেন, এবং এখানে কিন্তু সবচেয়ে বড় কারসাজি হয় খাতুনগঞ্জে। ওদেরকে কিন্তু ডিলারদেরকে কিন্তু আসলে ডিউ দেওয়া হচ্ছে না, ডিউ না দেওয়ার কারণেই কিন্তু আসলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে তিনি তার কাছে আসলে কতদিন ধরে তেল ছিল না আমরা একটু জানতে চেষ্টা করবো। আপনি যদি আমাদেরকে বলেন আসলে কতদিন ধরে তেল ছিল না আর তেলের কি পরিস্থিতি এখন? আসলে গত এক সপ্তাহ ধরে আমাদেরকে ডিলাররা মাল দেয় না, বিশেষ করে রূপচাঁদা আপনার ওরা গত 15 দিন ধরে 1 পিস মালও বাজারে দেয় নাই। আসলে বলে মাল নাই কোম্পানি মাল দিচ্ছে না। কিছু মাল দিয়েছিল আপনার সিটি গ্রুপে, আর টিকি গ্রুপে বলতেছে আমাদের থেকে মাল নিতে গেলে আপনার থেকে আটা নিতে হবে, অথবা চিনি গুঁড়ো চাল নিতে হবে, অথবা সরষের তেল নিতে হবে। এটাকে বলো আপনার এই প্যাকেজ, আপনাকে আমি মাল দেবো, সয়াবিন তেল দিব, কিন্তু আপনার থেকে এই মালগুলো নিতে হবে। সেই হিসাবে আমরা তো যারা একদম না পারতেছি তারা নিচ্ছি, আর যারা পারে নাই তারা নিতেছে না, যেহেতু আমি ওইটা একটা অচল জিনিস বলতে ওটা কাস্টমার চাহিদা নেই হিসাবে ওগুলো আমি নেই। এর পরবর্তী গিয়ে আমাকে মালও দেয়নি। গত কয়দিন ধরে মাল ছিল না? গত বলে ওরা 10 দিন ধরে মাল দেয়নি, রূপচাঁদা আজকে 20-15 দিন ধরে মাল দেয়নি ঠিকই। কিন্তু আপনার সিটি গ্রুপে কিন্তু অ্যাভেলেবেল না দিলে কিছু মাল হলে দিছে ওরা। এটা কি বাজারে কোনো সিন্ডিকেট মনে করেন? ওইটা আসলে কোম্পানিদের একটা সিন্ডিকেট। আসলে ব্যবসায়ীরা জানালো কোম্পানিদের একটা সিন্ডিকেট। আসলে ব্যবসায়ীরা আরো জানালো, বিশেষ করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা, প্রতি লিটারে যে 8 টাকা বেড়েছে, 5 লিটারের বোতলে 40 টাকা। আসলে এই একদিনের ব্যবধানে কয়েক হাজার কোটি টাকা তারা কিন্তু হাতিয়ে নিয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তবে ব্যবসায়ীদের আরো অভিযোগ তারা কিন্তু আসলে চাহিদা মতো পাচ্ছেন না, এবং একই সাথে তারা কিন্তু সরবরাহ করতে পারতেছে না। তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন এখনো পর্যন্ত চট্টগ্রামের বাজারে কিন্তু বৈধ তেল স্বাভাবিক হয়নি, তবে হয়তো আজকে নাগাদ বৈধ তেল স্বাভাবিক হতে পারে। মালিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। শীতে কাঁপছে উত্তরাঞ্চল। পঞ্চগড়ে কনকনে শীত আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতের সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন দরিদ্ররা। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে দিনাজপুরের শ্রমজীবীদের। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 13.5 ডিগ্রি। হিলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। কুড়িগ্রামে মেঘলা আকাশ আর হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবীরা। গতকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গার জনপদ। শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল 6:20 থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর ফলে আটকে পড়ে বেশ কিছু যানবাহন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন আর এর ফলে জনজীবনে কেমন প্রভাব পড়ছে জানাবেন আমাদের। জি মালিয়া, প্রথমেই জানিয়ে রাখি যে পঞ্চগড়ে কিন্তু আজকে ভোর থেকেই একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, চারদিকে কিন্তু ঘন কুয়াশায় ঢেকে আছে। সেই সাথে কিন্তু আসলে উত্তরের হিমেল বাতাস, এই কারণে কিন্তু শীতের তীব্রতা আজকে সকাল থেকে অনেকটা বেশি। আমরা দেখেছি যে গতকাল রাত থেকে এখানে ঘন কুয়াশা পড়ছে, রাতে কিন্তু রাতভর টিপ করে কুয়াশা ধরছে, তখন কিন্তু আসলে মানুষ আসলে ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে। উত্তরের হিমেল হাওয়া যখন বয়ে যায়, মানুষের সাথে কিন্তু এখন পুরো পশু পাখিরা অনেকটা কাবু হয়ে যায়। আমরা সকাল থেকেই দেখেছি যে জেলার যে বিভিন্ন হাট বাজার, এই হাট বাজারগুলোতে জনশূন্যতা দেখা গেছে। যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন শীতের ভারী পোশাক পরেই কিন্তু তারা বের হচ্ছেন। আরেকটি বিষয়, এখানে শীত এলেই কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ে। তো আমরা এখন পর্যন্ত দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার 5
স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা অনেকটা বেড়ে গেছে, প্রায় দ্বিগুণ পরিমাণ, মানে ধারণ ক্ষমতার অনেকটা বাইরে দ্বিগুণ পরিমাণ রোগী কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশু, বয়স্ক রোগীদের অনেকটা ভিড় লক্ষ্য করা গেছে। তো আজকে যে চিত্রটি লক্ষ্য করা গেছে যে ঘন কুয়াশায় যখন পুরো পঞ্চগড় একটা ঘন কুয়াশার চাদরে ঢাকে আছে, সেই সাথে কিন্তু আসলে পঞ্চগড়বাসী এখন সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। তো মালিহা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। মালিহা, ধন্যবাদ আপনাকে। শরীরে 7টি বুলেট নিয়ে মানবেতর জীবন কাটছে লক্ষ্মীপুরের খালেদ মাহমুদ সুজনের। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন সুজন। এতে তার শরীরের বাম অংশ প্যারালাইজড হয়ে যায়। তীব্র যন্ত্রণা নিয়ে দিন রাত কাটছে তার। অন্যের সাহায্য ছাড়া হাঁটাচলাও করতে পারছেন না তিনি। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত 4 আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবলীগ, ছাত্রলীগের ছোড়া প্রায় 8টি গুলি লাগে সুজনের শরীরে। এর মধ্যে একটি গুলি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হলেও শরীরে রয়ে গেছে আরও 7টি ছড়া গুলি। এতে বাম হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে তার। ডান হাত পা ভালো থাকলেও নেই কোনো শক্তি। পরিবারের হাল ধরা সুজনই এখন অন্যের সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। সুজনকে বিদেশে গিয়ে চিকিৎসার পরামর্শ দেয়া হলেও অর্থ সংকটে তা সম্ভব হচ্ছে না। বাবা ও বড় ভাই প্রতিবন্ধী হওয়ায় 9ম শ্রেণীতে পড়ালেখা অবস্থায় পরিবারের হাল ধরতে লক্ষ্মীপুর শহরে একটি দোকানে কাজ করতেন সুজন। অসুস্থ হওয়ায় এখন তাও বন্ধ আছে। আমার শরীরে বিভিন্ন স্থানে 7টা গুলি আছে। ফ্যামিলিটা আমি নিজে মেনটেন করতাম। এখন কি হবে ওটা আল্লাহই ভালো জানে। চলার মতো কোনো সামর্থ্য নেই, ওনাকে ধরে ধরে হাঁটাতে হয়। দোকানে চাকরি করতে, সংসার চালাইতে, সংসারের হাল ধরতে, এখন সংসার তো অন্ধকার পথে। সুজন সহ আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়াতে সরকারের কাছে জোর দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার অনুরোধ থাকবে, বিদেশে তার সুচিকিৎসা করে তাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য আহতদের তালিকা করে স্বাস্থ্য বিভাগে পাঠানোর কথা জানান জেলা প্রশাসক। গুরুতর যারা আহত রয়েছেন, যাদের সুচিকিৎসা, উন্নত চিকিৎসা, এমনকি বিদেশে চিকিৎসার প্রয়োজন হতে পারে, এবং সেই তালিকাটি আমি আমাদের স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের 17 জন শহীদ হন এবং আহত হন 300-র বেশি মানুষ। নাদিরা সুলতানা, RTV। বিশ্ব মানবাধিকার দিবস আজ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। 1948 সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। পরে 1950 সালের 10 ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। শেখ হাসিনা সরকারের আমলে গুম খুন সহ দেশে মানবাধিকার পদদলিত করা হয়। গুম বিরোধী সনদে স্বাক্ষর করে মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিজ্ঞা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বন্দী প্রবাসীদের মুক্তিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। জুলাই আগস্টে সংঘটিত হত্যা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দণ্ডাদেশপ্রাপ্ত হয় 188 প্রবাসী। স্বৈরশাসকের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে তাদের মুক্তি দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। ইমরুল কায়েসের সহযোগিতায় আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব দেশ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল বিদেশের মাটিতেও। ফলে সে সময় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা দেশের মাটিতে সংঘটিত হত্যা ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বিদেশের মাটিতে বিক্ষোভ মিছিল করে বন্দী হয় 188 জন প্রবাসী বাংলাদেশি। ঘটনায় বন্দীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয় সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। গেল 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দায়িত্ব গ্রহণ করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর 28 আগস্ট সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা, যেখানে অগ্রাধিকার পায় বাংলাদেশি প্রবাসীদের শাস্তি মওকুফের বিষয়টি। মোহাম্মদ ইউনূসের অনুরোধে মুক্তি দেওয়া হয় দেশটিতে বন্দী ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের।
অন্তর্বর্তী সরকারের যথাযথ পদক্ষেপের ফলে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে আটক হওয়া প্রবাসী বাংলাদেশিদের ক্ষমা করে আমিরাত সরকার। দেশপ্রেমে বলিয়ান প্রবাসীদের জন্য অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ রীতিমতো প্রশংসা করিয়েছে সর্বমহলে। ইমতিয়াজ আহমেদ, RTV। ময়মনসিংহ ও ভোলা মুক্ত দিবস আজ। 1971 সালের 10 ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাক সেনাদের কবল থেকে মুক্ত করে ময়মনসিংহকে। মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ শহরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করছে। 1971 সালের এই দিনেই পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করে মুক্তিযোদ্ধারা হানাদার মুক্ত করে দ্বীপ জেলা ভোলাকে। দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যে জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই হানাহানি বিদ্বেষ যেন না থাকে, দেশটা যেন সুন্দর সুষ্ঠুভাবে থাকে, দেশের মানুষ যেন সুখে থাকে। কারির মাথায় তারা ওই গান বোটাইছে পাঞ্জাবি গো, আবার পরে যে আমাকে মুক্তিযোদ্ধারা আবার এটার উপর আক্রমণ করছে। আমরা যথাযথভাবে এই দিবসটিকে মানে বিজয় দিবস মনে করে, ভোলা সাব ডিভিশনের বিজয় দিবস মনে করে আমরা এটা উদযাপন করি। বিজয়টি আমরা স্পর্শ করেছি। আমাদের একদিন পর জামালপুর মুক্ত হয়েছে, এভাবে টাঙ্গাইল মুক্ত হয়েছে, মধুপুর মুক্ত হয়েছে, এবং আমরা জানি যে 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাসের বিভীষিকাময় দিনগুলো স্মরণ করেন মুক্তিযোদ্ধারা। তাদের একজন গাজীপুর কালিয়াকৈর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আখতারুজ্জামান। যুদ্ধে অবদান রাখায় মুক্তিযোদ্ধা ভাতা পেলেও আওয়ামী লীগ সরকারের আমলে অনেক সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছেন বলে ক্ষোভ এই বীরের। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আখতারুজ্জামান গাজীপুর কালিয়াকৈর উপজেলা থেকে 1971 সালে জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামেন, জয় ছিনিয়ে আনেন দুর্বারভাবে। সেই সময়ের স্মৃতি আজও চোখের সামনে ভেসে ওঠে এই বীরের। মৌসাকে যুদ্ধ হয়েছে, আমাদের ভ্যালকামিলে এখানে যুদ্ধ হয়েছে। কিভাবে যুদ্ধে যুক্ত হয়েছিলেন সেই কথা তুলে ধরেন এই বীর। বলেন 1971 সালের 5 মে যুদ্ধে অংশ নেন তিনি। শুধু তিনি একাই নয়, তার 4 সহোদরও যুক্ত হয় মুক্তিযুদ্ধে। আমরা 4 ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও এই মুক্তিযুদ্ধের যে সুফল, মুক্তিযুদ্ধের একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা পাইলেও সেই দেশের যে স্বাধীনতার যে সুফল সেটা আমরা রেস্টোর করতে পারি নাই, সেটা আমরা পাইনি। তিনি জানান, মেজর আফসার উদ্দিনের নেতৃত্বে যুদ্ধে কালিয়াকৈরের প্রত্যন্ত অঞ্চল, ভালুকা, সি স্টোর, বেলাবো সহ ময়মনসিংহের বিভিন্ন সেক্টরে যুদ্ধ করেন তিনি। 14 ডিসেম্বর কালিয়াকৈরে কিভাবে পাক বাহিনীকে পরাস্ত করে বিজয় ছিনিয়ে আনেন সে কথা তুলে ধরেন এই মুক্তিযোদ্ধা। বিমান ধ্বংস করা হয়েছিল এবং শাখার স্বরে ব্রিজ 14 তারিখে উড়িয়ে দেওয়া হয়। মাথা পশ্চাৎপদ ষড়যন্ত্র করে তারা যখন পালিয়ে যায় তখন এই কড্ডা ব্রিজটা উড়িয়ে দেয়। সেই সময় বাঘিয়া নামক স্থানে, কড্ডা বাঘিয়া নামক স্থানে শাখার নামক স্থানে তুমুল যুদ্ধ হয়, পাক সেনাদের সাথে আমাদের যুদ্ধ হয়। যুদ্ধের দিনগুলো স্মরণ করে বুক ফুলে উঠলেও যে বৈষম্য দূর করতে যুদ্ধ বিগত সরকারের আমলেও সেই বৈষম্যের শিকার হয়েছেন। তার নামে একটি আঞ্চলিক সড়কের নামকরণ করা হয়েছে। তবে এই মুক্তিযোদ্ধা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছেন তিনি। সরকারি নির্ধারিত যে ভাতা যেটা মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়, সেই ভাতা ছাড়া এমনি কোনো সুযোগ সুবিধা আমরা গ্রহণ করতে পারি। যে রাষ্ট্রীয় যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া দরকার, দেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে রাজনৈতিকভাবে আমরা অবহেলিত হয়েছি। কালিয়াকৈর উপজেলার বীর মুক্তিযোদ্ধা বোয়ালিয়া ইউনিয়নের ডাকুরাইল গ্রামের মৃত আফজাল উদ্দিনের ছেলে। স্বাধীন বাংলাদেশে দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হিসেবে। ইমরুল কায়েস, RTV। খেলার খবর। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ব্যাক টু ব্যাক শিরোপা জয় করে দুবাই থেকে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শিরোপা জয়ীদের বহনকারী বিমান। দেশে ফিরে অধিনায়ক আজিজুল হক
আজিজুল হাকিম তামিম জানান, দলের সবার দায়িত্বশীল ভূমিকায় এমন অর্জন আগামীতেও এই জয়ের ধারাবাহিকতা থাকবে বলে আশা যুব টাইগার অধিনায়কের। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। দুবাই জয় করে দেশে ফিরলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়ায় যুবা টাইগাররা। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিরোপা নিয়ে হাসিমুখে অবতরণ করেন ক্রিকেটাররা। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হন যুবা অধিনায়ক, জানান সাফল্যের পেছনের গল্প। এইসব ক্রিকেটে যখন প্লেয়ারদের মাইন্ডসেট একটু অন্যরকম থাকে, আর প্লেয়াররা এখানে আন্ডার 19 এজে ওরা একটু যদি আপনার অ্যাপ্রিসিয়েট করেন বা একটু যদি সবাই করে তখন একটু ঘাবড়ে যায়, স্বাভাবিক, আমাদেরও যেটা হয়েছে। তা যখন আমি বলছি তখন আর কি উইকেট পাওয়ার পরে অনেক সেলিব্রেশন করছে, অনেক মজা করছে সবাই। আর দেখে ওরা সকাল থেকে আসছে আমাদের দর্শকরা, আমাদের মানুষরা, তো আমাদেরকে অনেক হেল্পফুল হয়েছে ওইটা আর কি। পরবর্তী এশিয়া কাপে অর্জনটা ধরে রাখতে চায় জুনিয়র টাইগাররা। এ পথ ধরে আরো একবার মাতাতে চান বিশ্বকাপ উল্লাসেও। হ্যাঁ, অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ান মতো টিমরা যদি হারান আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করব। সামনে আমাদের এশিয়া কাপ বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। দেশের হয়ে দুইবার সাফ শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে উল্লাস উদযাপন করেছিল নারী ফুটবল দল। টানা দুইবার যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে ছাদখোলা বাসের সেই স্বপ্নটা পূরণ করতে বিসিবির কাছে আবদার করেছেন এশিয়ার শ্রেষ্ঠ যুবারা। এখন এটা আর কি যদি স্যাররা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখানে দেখি স্যাররা কি করে, অবশ্যই ইনশাল্লাহ দিদি হবে। জাকারিয়া খান, RTV, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলের তরফে সিরিয়ার গোলান মালভূমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার, সৌদি আরব ও ইরান। এক বিবৃতিতে দেশগুলো আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের অবিরাম হামলারও নিন্দা জানায়। সোমবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় ইসরায়েলের নির্লজ্জ আক্রমণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলা সিরিয়ার সার্বভৌমত্ব ও একতার জন্য বিপজ্জনক। ইসরায়েলের এ ধরনের কার্যকলাপ অঞ্চলটিকে পুনরায় সহিংস ও অস্থির করে তুলতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আল থানি। মিয়ানমারের মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ সীমান্তের 3টি গুরুত্বপূর্ণ শহর মংডু, রাখাইনের বুথিডং ও শিন এলাকার পালেতাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। গেল মে মাসে মংডুতে হামলা শুরু করে আরাকান আর্মি। মংডু শহরের নিয়ন্ত্রণ পেতে তাদের 6 মাস সময় লেগেছে। আরাকান আর্মির দাবি, এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে তারা। এদিকে গেল মাসে জাতিসংঘ জানায় রাখাইনে 20 লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে একদিনে আরও 50 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এসব হামলায় আহত হয়েছে আরও 84 জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো 44,758 জন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে এই সংখ্যা মোট জনসংখ্যার 85%। সংস্থাটির নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। আবারও খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। আর এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবিয়ানরা। নাজমুস সাকিবের রিপোর্ট। 2016 সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে 2টি ও ক্যারিবীয় সফরে 2টি সিরিজ জিতেছে টাইগাররা। রেকর্ড ধরে রাখতে ও সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো কিছু ভাবার সুযোগ নেই মিরাজ বাহিনীর। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচের আগে তাই ফুরফুরে মেজাজে শাই হোপের বাহিনী। ছন্দ ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবিয়ানরা।
নাজমুস সাকিব, RTV। ফুটবল প্রসঙ্গ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। গে স্টেডিয়ামে আটালান্টার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 5 ম্যাচে মাত্র 2 জয়ে তালিকার নিচের সারিতে অবস্থান করছে আনচেলত্তির বাহিনী। জয় নিয়ে আসরে টিকে থাকতে চায় হোয়াইটরা, আর রিয়ালকে হারের স্বাদ দিয়ে সেরা 4-এ জায়গা করতে চায় আটালান্টা। রাত 2টায় শুরু হবে ম্যাচটি। একই সময় আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে শাখতার দোনেৎস্ক। জয় নিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চায় জার্মান জায়ান্টরা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।